দেখি নাই ভাইয়া, যদি ঝুমুকে না দেখতাম। নিশ্চয় রুমন আমার জন্য এত কিছু করেছে, আর আমি কিনা ওকে কষ্ট দেওয়ার জন্য, ওকে কাঁদাবার জন্য উঠে পড়ে লেগেছি। ছি, এসব আমি কি করে করতে পারলাম আমার পাখির সাথে? আমি কেন জানি মনে হচ্ছে ওর এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। হয়তো তুমি ওকে এমন ভাবে অপমান করেছো, সেটাও সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যদি এটাই হয়ে থাকে তাহলে তুমিও শুনে রাখো একটা কথা, ঝুমার যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি নীলার যাওয়ার পানে তাকিয়ে আছি। আমি নিজেই তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি যা ঝুমনের সাথে করেছি তা ক্ষমার অযোগ্য। আমি আর কখনো পাগড়িটাকে কষ্ট পেতে দিব না। তারপরে রাফি সবার পাশে এসে দাঁড়ালো। রাফি স্থির এক জায়গায় থাকতে পারলো না, আইসিইউ রুমের সামনে পায়চারি করতে লাগলো। প্রায় ঘন্টা হোক পর ডক্টর বের হলো। সবার আগে রাফি ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর, ঝুমনের কি অবস্থা? ও ভালো আছে তো? ডক্টরকে বের হতে দেখে তুষার, মিস্টার আলতাফ আর মিস্টার আশরাফ সবাই দৌড়ে আসলো। দেখুন, আমরা আল্লাহর রহমতে ওনাদের সুস্থ করতে পেরেছি। আপনারা যদি আর কিছুক্ষণ দেরি করে ওনাকে নিয়ে আসতেন তাহলে তার জীবন রিস্কের মতো পড়ে যেত। কিন্তু ওনার জ্ঞান এখনো ফেরেনি। কয়েক ঘন্টা পর ওনার জ্ঞান ফিরতে পারে। চিন্তার কোনো কারণ নেই, ওনাকে এখন কেবিনে শিফট করা হয়েছে। থ্যাংক গড। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর। আমি কি ওকে দেখতে পারি? দেখতে পারবে, কিন্তু একজন একজন করে। বেশি মানুষ গিয়ে ভিড় করলে রোগের সমস্যা হতে পারে। আর যে কোনো একজন আমার সাথে চলুন, কিছু ওষুধ প্রেসক্রিপ করতে হবে। ডক্টর, আপনি চলুন, আমি আসছি। মিস্টার আশরাফ ডক্টরের সাথে চলে গেল ডক্টরের রুমে। আর এদিকে এক এক করে সবাই ঝুমুর রুমে গিয়ে ওকে দেখে আসছে। অবশেষে রাফির পালা আসলো। রাফি ভিতরে ঢুকে দেখলো সাদা বেডে ঝুমুরকে শোয়ানো হয়েছে। ঘুমন্ত অবস্থায় ঝুমুরকে অনেক মায়াবী লাগছে। রয়েছে কোনো পরি শুয়ে আছে। রাফি ধীর পায়ে ঝুমুর এর দিকে এগিয়ে গেল। গিয়ে ঝুমুরের বেডের পাশে রাখা চেয়ারে বসলো আর ঝুমুরের হাত নিজের হাতের মুঠোয় দিয়ে দিল। আমি তোকে শুধু কষ্ট দেই, আমি খুব খারাপ, খুব বাজে আমি। নাইলে কি তোকে এত কষ্ট দেই? কি করে আমি? আমার জন্যে তুই কত কষ্ট সহ্য করেছিস, শুধুমাত্র আমাকে ভালোবাসিস বলে। আর আমি কত বোকা বল, আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই। এখন থেকে তোকে আর কখনো কষ্ট দিব না, প্রমিস। ভালো তো আমিও তোকে বাসি, সেই ছোটবেলা থেকে, কিন্তু সেটাকে মনের গভীরেই চেপে রেখেছি, প্রকাশ করি নাই। এখন আর এসব হবে না। অনেক ভালোবাসবো তোকে, অনেক বেশি আগলে রাখবো বলেই ঝুমুরের কপালে একটা ভালোবাসার পরও সেঁকে দিলাম। রাফি ঝুমুরের কেবিন থেকে বের হয়ে ওর আব্বুর কাছে গেল। আব্বু। হ্যাঁ বলো। ডক্টর কি বলল? ডক্টর বলল আমাদের ঝুমুরা কি কোনো একটা কিছু নিয়ে মানসিক সমস্যায় আছে। কোনো এক টেনশন ওর মাথায় প্রভাব বিস্তার করেছে, খুব খারাপ ভাবে, সেটাই ডক্টর বলল। কিন্তু আমি বুঝতে পারছি না ঝুমু কি এমন টেনশনে আছে যে আমাদের কাউকে বলতে পারছে না। তাই তো ভাইয়া, আমি তো আমার ঝুমুর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখিনি। তাহলে আমার মামুর কি এমন টেনশন যেটা আমাদের কাউকে বলতে পারছে না? এক সপ্তাহের মধ্যে আমাদের ঝুমু সুস্থ হয়ে যাবে, আর এই এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। কিছু মেডিসিনও প্রেসক্রাইব করে দিচ্ছে, ওগুলো ওকে নিয়মিত খাওয়াতে হবে। আর ওকে সব সময় হাসি খুশি রাখতে হবে। সুস্থ হওয়ার পরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। আরো ডক্টর বলেছে ঝুমুরের মন যেন সব সময় ফুরফুরে থাকে। আর হ্যাঁ, ডক্টর এও বলেছে ঝুমুর নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এটা কি সত্যি নীলা? হ্যাঁ আব্বু, কালকে যে সকালবেলা মেজর চাচ্ছুকে জোর করে খাওয়ানো, তারপর আর একটা দানা পানিও খান না। কি বলছো নীলা? আমাকে বলো কেন জোর সারাদিন কিছু খায় নাই? এই জন্য তো আমার মেয়েটা এত দুর্বল হয়ে পড়ছে। কাউকে বলে দিলে তো তারপরে বলবো ঝুমু যে চাপা স্বভাবের, না ও কাউকে কিছু বলবে আর না আমাকে কিছু বলতে তাই। তখন তুষার ওষুধের প্যাকেট আর কিছু খাবার প্যাকেট নিয়ে আসলো। আব্বু, এ নাও ঝুমুরের ওষুধ, ডক্টর যা বলেছে সেগুলা। আর এই খাবার প্যাকেটগুলা তোমরা সবাই খেয়ে নাও। আর হ্যাঁ আব্বু,
আমি বড় আম্মু রাফি আর মিলাদ এবারে সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। খামাখামখা বের করে কোনো লাভ নেই। ঠিক করেছিস ভাইয়া, সবাইকে এখানে কোনো দরকারে আসবে না। তারপরে সবাই তুষারের আনার খাবারগুলো খেয়ে ঝুমুরের জ্ঞান আসার অপেক্ষা করতে লাগলো। ফজরের আজানের কিছু সময় পরে সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখন ঝুমুরের জ্ঞান ফিরল। ঝুমুরের কেবিনে রাতে নীলার ওর আমও ছিল। ঝুমুর জ্ঞান ফিরতে সাথে সাথে ডক্টরকে ইনফর্ম করা হলো। ডক্টর এসে ঝুমুরকে দেখতে লাগলো। ঝুমুর মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তাই সে কথা বলতে পারছে না। ডক্টর চেক আপ করার পরে ঝুমুরের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিলেন। তারপরে তাকে জিজ্ঞেস করলো, তোমার এখন কেমন লাগছে? নিজেকে খুব দুর্বল লাগছে। কিন্তু আমি হাসপাতালে কেন? কি হয়েছে আমার? আসলে তোমার শরীর প্রচন্ড দুর্বল থাকার কারণে তুমি মাথা ঘুরে পড়ে যাও, তাই তোমাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়। কিন্তু আমি তো হাসপাতালে থাকতে একদম পছন্দ করি না। আমার একদম ভালো লাগে না, আমি বাসায় যাব। অস্থির হয় না মামনি, তুমি এখন অনেক দুর্বল। তোমাকে কষ্ট করে হলেও একদিন হাসপাতালে থাকতে হবে। কালকে সকালে না হয় তোমাকে ডিসচার্জ করে দেওয়া হবে। হ্যাঁ রুমা, কালকে সকালেই তোকে বাসায় নিয়ে যাব। তোকে আর কষ্ট করে এখানে থাকতে হবে না। আচ্ছা আম্মু, আব্বু কোথায়? আর ভাইয়ের বা কোথায়? তোর আব্বু বাহিরে গেছে তোর জন্য খাবার আনতে। তার সাথে তুষারও গেছে, চলে আসবে হয়তো এখনই। ও কিছুক্ষণ পরে মিস্টার আলতাফ তুষার খাবার নিয়ে আসলো। খাবারের প্যাকেটটা ঝুমুরের আম্মুর হাতে দিল। এখন থেকে নিয়মিত খাবার খেতে হবে ঝুমুর, খাবার নিয়ে তড়িমেড়ি করলে চলবে না কিন্তু। তারপরে ঝুমুরকে একটু হালকা বসিয়ে বালিশের সাথে হেলান দেয় খাবার খাওয়ানো হলো, অতঃপর ওষুধ খাওয়ানো হলো। একটু পরে সকাল সকালই বাসার সবাই ঝুমুরকে দেখতে হাসপাতাল আসলো। ঝুমুরের দাদা দাদিও এসেছে। ঝুমুরকে তারা খুব ভালোবাসতো, তাই ওর দাদা দাদিও কালকে রাতে হাসপাতালে থাকতে চেয়েছিল, কিন্তু তুষার এদের থাকতে দেয় নাই, কারণ ওদের আর কষ্ট করার বয়স নাই। যদি ওনার আবার অসুস্থ হয়ে পড়ে, তাই ঝুমুরের দাদি এসে ওকে জড়িয়ে ধরল। এখন কেমন আছিস দাদু ভাই? তোর জন্য অনেক চিন্তায় ছিলাম, এখন একটু ভালো লাগছে। আর টেনশন করো না আমার জন্য তোমরা। একে একে সবাই ঝুমুরের কাছে দেখা করলো, শুধুমাত্র রাফি বাদে। সবার দেখা করা হলো। ডক্টর এসে ঝুমুরকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল, কারণ ঝুমুরের এখন পুরো বিশ্রামের প্রয়োজন। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে গেল। সবাই যখন রুম থেকে বের করে বাহিরে বসে কথা বলছে, তখন রাফি আড়ালে ঝুমুরের কেবিনে ঢুকলো। আস্তে আস্তে গিয়ে ঝুমুরের মাথার পাশে চেয়ার টেনে বসে ঝুমুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দেখার জন্য কোনো শেষ নাই, শেষ হবেও না করে। ওকে দেখছি আর ভাবছি, মহান আল্লাহ যেন সব সৌন্দর্য ওর মায়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি এমন আছে ওর ভিতরে যেটা আমাকে সর্বদা ওর কাছে টানে। সে যাই থাকুক না কেন, আমার মনের রানী তো তোকেই বানাবো। সজাগ থাকতে ইচ্ছে করেই রাফির সামনে আসে নাই, কারণ রাফি নিজে অস্থির বোধ করছিল, কিন্তু ঝুমুরের খেয়াল সে ঠিকই রেখেছে। পরের দিন সকালে ঝুমুরকে ডিসচার্জ করে দেওয়া হলো। ডক্টর বলেছিল কমপক্ষে 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে, কিন্তু ঝুমুর হাসপাতাল থাকতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই ঝুমুরের আব্বু মিস্টার আলতাফ সাহেব ঝুমুরের সব ট্রিটমেন্টের ব্যবস্থা বাসাতেই করেছে। সব ফর্মালিটি মেনে ঝুমুরকে বাসায় নিয়ে আসা হলো। তুষার ঝুমুরকে কোলে নিয়ে গিয়ে ওর বিছানায় বসিয়ে দিল। বড় মা কিছু খাবি? বড় মা, তোর ভাবিকে কিছু বানিয়ে আনতে বলবো। না ভাইয়া, আমি এখন কিচ্ছু খাবো না, আমার খিদে নাই। খিদে লাগলে এমনিতেই চেয়ে নেব। তখন কোথা থেকে যেন আঁখি এসে এক লাফে ঝুমুরের পাশে বসে গেল। তুমি এতদিন কোথায় ছিলে? আরে আমার কলিজা, তুমি কেমন আছো গো? একটু ভালো নাই, তোমাকে খুব মিস করেছি। ওরে আমার কলিজাটা রে, তাই বুঝি। এই যে দেখো, আমি চলে এসেছি তোমার কাছে, আর কোথাও যাব না, প্রমিস। হায় আল্লাহ, এত আদর তো মেয়েটা আমি ওর বাপ হয়ে ওর থেকে পাই না। আচ্ছা আম্মা, তুমি এখন তোমার মামামের কাছ থেকে আমার কোলে আসো। তোমার মাম্মা খুব অসুস্থ, ব্যথা পাবে তো। থাক না ভাইয়া, ও আমার কাছে। তখনই অন্য আসলো পিঠিটার খাবার নিয়ে। দেখো না ঝুমুর, আগে তো কিছুই খাচ্ছে না। তোমার হাতে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে এই 2 দিন তুমি বাড়িতে ছিলে না, একটা দানা পানিও মুখে দেয় না। কালকে রাতে হাতে গোনা 2 চামচ খাবার খেয়েছে, তাও আবার কাঁদিয়ে।
আমি এসব যা শুনছি তা ঠিক? যদি না খাও তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। আমি তোমার হাতে ছাড়া আর কারো হাতে খাবো না। রিল্যাক্স আম্মু, এমন করে না আমার মা। না খেলে কি করে হবে বলো? ভাবি কই, ওর খাবারটা দাও তো, আমি আমার কিউটিকে খাবার খাওয়াবো। এই নাও ওর খাবার বাটি, কিন্তু তোমার তো এখন রেস্টের দরকার ঝুমু। অসুবিধা নেই, এখন আমি ঠিক আছি। আর আখি এখন কিন্তু কোনো অজুহাত চলবে না, খেতে হবে। দাও। ঝুমু খাবার দিল আর আঁখি খেয়ে দিল। দেখে মনে হচ্ছে ও আমার মেয়ে না, ঝুমুরের মেয়ে। ঝুমুর আঁখিকে খাওয়াচ্ছে, অর্ণা চলে গেল আর রান্নাঘরে তুষারের কি জানি কল আশায় বাহিরে চলে গেল। আর অপর পাশে বৃদ্ধি রাফির দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমুর আঁখিকে খাওয়ালো। যখন আমাদের বেবি হবে তখনও ও আমাদের বেবিকে এভাবে খাইয়ে দিবে। রাফি আস্তে আস্তে ঝুমুর রুমে ঢুকলো, কিন্তু সেটা ঝুমু দেখে নাই। ঝুমু আঁখিকে নিয়ে ব্যস্ত। আঁখি ওর 2 দিনের জমিয়ে রাখা সব কথা বলেছে আর ঝুমুকে খাইয়ে দিচ্ছে আর হাসছে। খাওয়ানো শেষে দিকে তখন রাফি গিয়ে ঝুমুরের পিতৃজনের পিছনে ওর মুখ বসলো। কিরে এমন করে কি দেখিস? ঝুমু চোখ সরিয়ে নিল আর আঁখি গিয়ে রাফির গলা জড়িয়ে ধরলো। ছোট আপু, তুমি বলেছিলে আমার জন্য চকলেট নিয়ে আসবে, আমার চকলেট কোথায়? এনেছি তো আম্মা, তোমার জন্য চকলেট আনবো না তা কি হয়? থ্যাংক ইউ এন্ড লাভ ইউ ছোট আপু। লাভ ইউ টু আমার পিচ্ছি জান। মামনি পানি খেয়ে নাও। আচ্ছা, উনি আমার রুমে আসলো কেন? সহানুভূতি দেখাতে এসেছে? উনি নিজেই তো বলেছিল যে আমার মুখ উনি কখনো দেখতে চায় না। আমি আম্মুর কাছে যাব। আচ্ছা, তোমার আম্মু রান্নাঘরে আসে, যাও। আঁখি দৌড়ে রান্নাঘরে চলে গেল আর এদিকে ঝুমুরকে অসহ্য লাগছে। রাফি আরো কাছে এসে বসেছে। হঠাৎ করে রাফি বলল, এরকম একটা কিউট বেবি যদি আমার থাকতো তাহলে কতই না ভালো হতো। আশ্চর্যজনক ভাবে ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু কিছু বলছি না। আই উইশ আমারও এমন একটা পরি থাকবে যে আমাকে আব্বু আব্বু বলে ডাকবে। ইস, কবে যে সেদিন আসবে আর তোকে আম্মু বলে ডাকবে। তাহলে বিয়ে করেই ফেলুন, ভালোই হবে। আমারও দুনিয়ার পাট চুকিয়ে ফেলতে সুবিধা হবে। ওর কথাটা শুনে বুকটা ধপ করে উঠলো। আমি ওর মুখটা চেপে ধরলাম। হুস, এমন কথা যদি আর কখনো বলিস তাহলে একদম জানে মেরে ফেলবো। মেরে তো ফেলেছো অনেক আগেই, এখন আবার কি মারবে? আমি আর নিজের মধ্যে বেঁচে নেই, সে কবে মরে গেছি। ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর চোখ বলে দিচ্ছে যে ঝুমুর ভালো নেই। হয়েছে, আর পাকনামা করতে হবে না, দুপুর হয়ে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। নীলা, ওই নীলা। নীলাকে রাফি ডাকছে শুনে দৌড়ে ঝুমুরের রুমে এলো। হ্যাঁ ভাইয়া, বলো। ঝুমুরের জন্য খাবার নিয়ে আয়, খাবার খেয়ে ওষুধ খেতে হবে ওর। ওকে, আনছি, ওয়েট। এই নাও ভাইয়া। আচ্ছা, এখানে রেখে তুই যা। আর যদি কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি আমি ঝুমুরকে খাওয়াচ্ছি, ঠিক আছে? ওকে ভাইয়া। নে, হা কর। হঠাৎ করে আমার জন্য এত দরদ উঠে পড়লো কেন? আমার জন্য যেহেতু তুই অসুস্থ হয়েছিস সেহেতু আমাকেই তো সুস্থ করে তুলতে হবে, তাই নয় কি? ও কর্তব্য পালন করছেন, কিন্তু আমি তো কাউকে দায়ী করিনি। আমি মরে গেলেই বা কার কি? আর একটা এক্সট্রা কথা বললে একদম থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। বলদ কোথাকার, একদম চুপচাপ খেয়ে নিবি, বুঝলি? ঝুমুর রাফিকে বরাবরই সবসময় ভয় পায়, তাই তো শত অভিমান থাকা সত্ত্বেও একদম চুপচাপ খেতে লাগলো। কেমন একটা ভালো লাগা কাজ করছে ঝুমুরের মধ্যে। কিন্তু সেদিনের রাফির করা অপমানের কথা মনে পড়তেই সেই ভালো লাগাটা উড়ে গেল। খাবার খাওয়ানোর পরে রাফি ওকে ওষুধ খাইয়ে দিল, সাথে একটা ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দিল। আস্তে আস্তে ঝুমুর ঘুমিয়ে গেল। রাফি আস্তে করে ঝুমুরের কপালে একটা চুমু দিয়ে কথাটার গায়ে জড়িয়ে দিল। রাফি ঝুমুরের ঘরটা খেয়াল করে না আগে, তাই সে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। একদিকে বুক শেলফ খুব সুন্দর করে বইগুলো তাকে সাজিয়ে রাখা। ওয়ার্ড্রোবের উপর কয়েকটি শোপিস খুব সুন্দর করে সাজিয়ে রাখা। খাটের বিছানার পাশে সেন্টার টেবিল রাখা আর তাতে ঝুমুর হাস্যজ্জ্বল একটি ছবি রাখা। তার পাশে রাফির দেওয়া গিফটগুলো সাজিয়ে রাখা। দেয়ালে ফ্যামিলি পিক লাগলো।
বেশিরভাগ পিক ঝুমুর আর রাফির সাথে তোলা। অন্যান্য আসবাবপত্রগুলো যথাস্থানে সুন্দর করে রাখা। দেখছি বেশিরভাগ আমার দেওয়া জিনিসগুলো দিয়েই ওর রুমটা সাজানো। অসাম। হঠাৎ করে রাফির ঝুমুরের পড়ার টেবিলের দিকে নজর গেল। কয়েকটা বই খাতা পরিপাটি করে সাজানো, পাশে একটা ফুলদানি, কয়েকটা কলমদানি, একটা কালো রঙের আপেল কোম্পানির ল্যাপটপ রাখা, আর এক পাশে খুব সুন্দর একটা ডায়েরি রাখা। রাফি এগিয়ে গিয়ে ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো। ডায়েরি প্রথমে বড় করে লেখা, ডোন্ট টাচ ইট উইদাউট মাই পারমিশন প্লিজ। আমার অনুমতি ছাড়া এটায় হাত দিবে না দয়া করে। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে রাফি। উপরে লেখাটি দেখে রাফির মনে কৌতূহল জাগলো যে ভেতরে কি লেখা আছে ডায়েরির। সে দেরি না করে ডায়েরির প্রথম পাতাটা খুললো। সেখানে লেখা, আমার মনের যত অব্যক্ত কথা, না বলার সব কথাগুলো তোমাকে ঘিরে প্রিয়তম। লেখাটি দেখে রাফি অবাক হলো যে লেখাটির সাথে তার নামের অধ্যক্ষর লেখা। তার মানে ডায়েরিটা আমাকে নিয়ে লেখা। প্রথম পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা উল্টালাম, ডায়েরি লেখা। সত্যি বলতে ভালোবাসি কিনা তা আমি জানি না, জানতে চাই না তা নয়। কোনোদিন কোনো ছেলেকে দেখে মনের মাঝে ভালো লাগার কোনো ফিলিংস সৃষ্টি হয়নি, শুধুমাত্র একজনকে ছাড়া, যাকে দেখলে আমার দুনিয়াটা ওলট পালট হয়ে যায়, যার কথা শুনলে আমি শিহরিত হয়ে যাই, যার কথা চিন্তা করলে সমস্ত ভালো লাগা এসে আমাকে ঘিরে ধরে। সে যে তুমি, আমার প্রিয়তম, আমার সব কিছু যে তুমি রাফি। আর কয়েক পৃষ্ঠা লেখা পড়লো রাফির মুখে হাসি লেগেই আছে। তার কেন জানি খুব ভালো লাগছে ডায়েরিটা পড়তে। সে আরেকটা পৃষ্ঠায় গেল, সেখানে লেখা, জানো তোমার প্রতি মাঝে মাঝে চাপা অভিমান কাজ করে, কারণ তোমার জন্য আমার প্রতিটা রাত কেটে কেটে কাটাতে হয়। খুব ভালোবাসি যে তোমায়। জানো তুমি তো আমাকে সহ্যই করতে পারো না, খুব ঘৃণা করো আমায় তুমি। তাই তো লন্ডনে যাবার পরে 5টি বছরে একটি বারও খোঁজ নাও নাই আমার, কিন্তু অন্য সবার সাথে দিব্যি কথা বলতে খুব কষ্ট হয় আমার, বিশ্বাস করো খুব কষ্ট হয়, সহ্য করতে পারি না তোমার করা আমার প্রতি অবহেলা। বিশ্বাস করবে কিনা জানি না, তোমার জন্য আমি প্রতিটা মুহূর্তে তীর্থের কাকের মতো অপেক্ষা করেছি কখন তুমি আসবে। তোমার প্রতি আমার যে টান, আমার যে ভালোবাসা, সেটা কোনোদিনও তিল পরিমাণ কমবে না, এমনকি মৃত্যুর পরও না। তোমাকে ভালোবাসা যে আমার নেশা হয়ে গিয়েছে, এই নেশা যে আমি কখনোই কাটাতে পারবো না। তোমার সাথে আমার এই দূরত্ব, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমে নাই, বরং আরো বেড়েছে। অনেক ভালোবাসি তোমায়। তোমার আমাকে তুই বলে ডাকাটা অনেক মিস করি। কেন জানি না, তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমার সহ্য হয় না, খুব কষ্ট হয় যখন দেখি তোমার সাথে অন্য একটা মেয়ে ঠেসাঠেসি করছে, তখন বেঁচে থাকার ইচ্ছেটা আপনা আপনি মরে যায়। অপর পৃষ্ঠা, তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কারণ তুমি আমার থেকে অনেক সুন্দর, শিক্ষিত, ভালো কোনো মেয়ে ডিজার্ভ করো। হয়তো আমি তোমার যোগ্য না, তাই তো তুমি আমাকে শতবার অপমান করে বুঝিয়ে দাও যে আমি তোমার মতো স্মার্ট ড্যাশিং ছেলের মুখেরও যোগ্য নই। অপর পৃষ্ঠা, প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মুখে প্রকাশ করি না। তোমার প্রেমে অনেক আগেই ঘায়েল হয়ে বসে আছি। এখনো মনে পড়ে ছোটবেলায় যখন তুমি সবার থেকে বেশি আদর আমাকে করতে, সেই যত্ন আমাকে নিয়ে, তোমার পাগলামিগুলো, এই সবই তোমাকে আমার ভালো লাগার কারণ। এই ভালো লাগা থেকে ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমার স্বপ্ন ও কল্পনাতে শুধু তুমিই বিরাজমান। একটা সেকেন্ডের জন্য তোমাকে ভুলতে পারি না। 7 বছর ধরে আমায়ও ভালোবাসে? ও মাই গড, সেই সময় ভালোবাসে কি ও কি তা জানতো? পরের পৃষ্ঠায় লেখা, আমি দিন দিন তোমার জন্য সাইকো হয়ে যাচ্ছি। পুরো ডায়েরিটা রাফির পড়া হয়ে গেছে, শুধুমাত্র 3-4 পৃষ্ঠা বাকি আছে। সেখানে লেখা, তুমি হয়তো আমাকে চাও না, আমাকে ভালোবাসো না। আমি কোনোদিন তোমাকে জোর করব না এই বিষয়ে। আমি একাই না হয় একতরফা ভালোবেসে যাব, তোমাকে আমার ভালোবাসতে হবে না। তবে এটা সত্যি যে আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমি যেটা কোনোদিনও সহ্য করতে পারবো না। আর এটাও চাই না যে আমার জন্য কষ্ট হোক তোমার, বা তোমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে তুমি হারিয়ে ফেলো। তাই যেদিন দেখবে তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিনে আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। কথা দিলাম, তোমার জন্য আমিও মরতে পারি, তবে পরকালে আমি আমার আল্লাহর কাছে শুধু তোমাকে আমার জন্য ভিক্ষা চাইবো। আমার নামাজের প্রতিটা মোনাজাতে শুধু তুমিই আছো। এর নিচে লেখা, ভালোবাসি রাফি ভাই, খুব করে ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস যে শুধু তুমি জড়িয়ে আছো রাফি ভাই। আমার মনের গহিনী যে তোমার নাম শুধু খোদাই করা। মরে যাব তোমাকে ছাড়া, বিশ্বাস করো। একটু বেঁচে থাকতে পারবো না তুমি হিনা। তুমি যে আমার জীবনের সব,
আমার জীবনের সাধনা যে শুধু তুমি। সব শেষে একটা কথাই বলবো, আই লাভ ইউ রাফি ভাইয়া, আই লাভ ইউ আ লট। সবটুকু পড়া শেষ করে ডায়েরিটা বন্ধ করে রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যেখানে ডায়েরিটা ছিল সেখানে রেখে দিল। শেষের পৃষ্ঠার লেখাগুলো পড়ে রাফির মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। এতটা ভালো যে কেউ কাউকে বাঁচতে পারে সেটা তার কল্পনাতীত। বিছানার দিকে মুখ করে তাকাতে দেখে সেখানে ঝুমুর শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কতটা মায়া যে ওর মুখের মধ্যে মিশে আছে, মনে হচ্ছে যে পুরো একটা ঘুম পড়ি। তারপর আস্তে করে গিয়ে ঝুমুর বিছানার পাশে বসলো। ঝুমুরের এক হাত রাফির বুকে নিয়ে ঠাকালো। এতদিন জানতাম যে ছেলেরা ভালোবাসা নিয়ে পাগলামি করে, কিন্তু এখন তো দেখি তার পুরাই উল্টো। ঝুমুরের দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝুমুরের হাতটা বুক থেকে তুলে একটা চুমু দিল। আমিও যে তোকে খুব ভালোবাসি, এর আগে সেটা বুঝিনি। এমনই সময় রাফির দাদি রুমে প্রবেশ করে, যেটা রাফি খেয়াল করেনি। রাফি একদমে ঝুমুরের দিকে তাকিয়ে ওর হাতটা ধরে বসে আছে। রাফির দাদি সেটা খেয়াল করলেন। সে এসে আলতো করে রাফির কাঁধে হাত রাখলেন। রাফিটা ভয় পেয়ে চমকে পিছনে ঘুরে তাকালো। রাফির তাকাতে সে একটা মুচকি হাসি দিল। আরে দাদি, তুমি কখন এলে? এই তো এই মাত্র আসলাম। তা ঝুমু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ দাদি, অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। দাদু ভাই, ভালোবাসিস ঝুমুরকে, তাই না? দাদির কথা শুনে ঝট করে অবাক হয়ে তার দিকে তাকালাম। কি ব্যাপার দাদি, আমার মনের কথা বুঝলে কেমন? না মানে আসলে দাদি, হ্যাঁ। মামি মামি করতে হবে না, সত্যিটা বলতে দেখি। রাফি উঠে গিয়ে দাদিকে জড়িয়ে ধরলো। তোমার সাথে তো আমি আমার সবকিছু শেয়ার করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই তো শেয়ার করার নমুনা। তলে তলে এত দূর এগিয়ে গেছো, আমার কিছু বললা না। রাগ করে না দাদি, আমার সুইটহার্ট। তুমি রাখলে আমায় কি বুঝতে বলো? তাহলে সত্যি কথাটা বলো না, তোর মুখ থেকেই শুনি। হ্যাঁ, আমি ঝুমুরকে ভালোবাসি, এটা সত্যি। বাহ, তা এটা কি ঝুমুর জানি? না, আমি যাকে ভালোবাসি সেটাও জানে না, কিন্তু ও যে আমায় ভালোবাসে সেই কথা আমি জানি। কি করে? তোকে কেউ বলেছে নাকি? তারপরে রাফি প্রথম থেকে একে একে সবকিছু বলতে শুরু করলো। কোনো কিছু বাদ দিল না। আর ওর দাদি সবকিছু মন দিয়ে শুনছে। দাদি জানো, তোমার নাতনি নাতনি আমায় দীর্ঘ 7 বছর ধরে ভালোবাসে। ওর বয়সই বা কত? 17-18 হবে। 7 বছর আগে ভালোবাসা কি সেটা কি ও বুঝতে বলো? যাই হোক দাদু ভাই, তুমি কিন্তু আমার দিদা ভাইকে অনেক কষ্ট দিয়েছ, সেটা কিন্তু একদম ঠিক নয়। দাদি, মানছি আমি ওর সাথে ভুল করেছি, জানি না ও মাফ করবে কিনা। তাই বলে তুমি আমাকে ভুল বোঝো না। তুমি তো সবকিছু শুনলে, বলো। তা যাই হোক না কেন, আমার দিদা ভাইকে তুই নিজ দায়িত্বে সুস্থ করে তুলবি, আবার আমার দিদার মুখে হাসি ফুটিয়ে তুলবি। আর হ্যাঁ, এবার কিন্তু তোর মনের কথাটা ওকে বলে দিস। ওসব তুমি চিন্তা করো না দাদি, ওসব আমি দেখে নিব। আর হ্যাঁ, খুব শীঘ্রই ওকে আমার মনের কথা বলবো। আচ্ছা দাদি, একটা কথা বলো তো, আব্বু, দাদু, রেডো চাচু, বাকি সবাইকে আমাদের সম্পর্কটা মেনে নিবে? কেন মেনে নিবে না? না মানে ঝুমুরের আমি তো চাচাতো ভাই বোন, তাই না? আসলে মানে আমি বোঝাতে চাচ্ছিলাম আর কি। তুই কি বোঝাতে চেয়েছিস আমি তো বুঝতে পারছি। আচ্ছা দেখ, আমি আর তোর দাদু কিন্তু আপন খালাতো ভাই বোন, তাই বলে কি আমাদের বিয়ে হয় নাই? তাও আবার তোর দাদু আমায় পছন্দ করে বিয়ে করেছে, তাহলে তোদের সম্পর্ক কেন মেনে নিবে না? এরম রিলেশন তো প্রায় হয়ে থাকে। তুমি এত শিওর হয়ে কি করে বলছো বলো তো? কারণ তোর আর ঝুমুরের বিয়ে অনেক আগেই পাকা করে রাখা হয়েছে। এই কি বলো এসব? হ্যাঁ দাদু ভাই, তুই তো জানিস মিলির জন্য অনেক ভালো একটা সম্বন্ধ এসেছে। তো যেদিন মিলির এনগেজমেন্ট হবে সেদিনই ঝুমুরের সাথে তোর আকট করে দেওয়া হবে। ও মাই গড, দাদি, এত বড় একটা খুশির খবর তুমি আমাকে আগে কেন বলনি? হয়েছে, এখন তুই উত্তেজিত হোস না। আগে ঝুমুরকে তুই সুস্থ করে তুল দাদু ভাই। আর হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তুই এখনো খাস নাই কেন? তাড়াতাড়ি নিচে যা, গিয়ে খেয়ে নি। দাদি, যে খুশির খবরটা তুমি দিয়েছো তাতে আমার পেট ভরে গেছে। ফাইনালি ঝুমু আমার হবে। আই এম সো হ্যাপি দাদি। হয়েছে হয়েছে, এখন তুই নিচে যা, আর নীলাকে একটু বল এখানে আসতে। যা যা। রাফি ঝুমুরের দিকে এক নজর তাকিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে নীলাকে পাঠিয়ে দিল ঝুমুরের রুমে। আর রাফি খাওয়া দাওয়া শেষ করে রুমে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। সেই লালু নামে একটা কোম্পানি ওদের। এই কোম্পানির মালিক রাফির দাদা আশফাক চৌধুরী। অনেক পরিশ্রমের পরে কোম্পানিটা আজ এ পর্যায়ে এসেছে। এখন রাফির বাবা সহ বাকি চাচারা
আর তুষার সব দেখাশোনা করছে, আর আজকে থেকে রাফি কোম্পানির সিইও পদে জয়েন করবে। গতকাল ঝুমুরের জন্য অফিসে যেতে পারেনি রাফি, এমনকি আজকে সকালে তাই বিকেল বেলা গেল। রাফি আজ পুরো ফর্মাল টাইপের হয়ে অফিসে গেছে, সাদা শার্টের সাথে কালো কোট আর সাদা প্যান্ট, চুলগুলো জেল দিয়ে একদিকে সেট করা, একদম অফিস গেটার। তখন ঈশান কল দিল, একদিকে গাড়ি ড্রাইভ নিজে করছে, অন্যদিকে ঈশানের সাথে কথা বলছে। ওর সাথে কথা বলতে বলতে অফিস পৌঁছে গেল। তারপরে গাড়িটা সঠিক জায়গায় পার্ক করে গাড়ি থেকে বের হয়ে দরজা নক করলো। রাফির আসার অপেক্ষায় এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে পিছু ছিলেন অফিসের ম্যানেজার আর অফিসের কিছু স্টাফ। রাফি তাদের কাছে যেতেই তারা ওর সাথে হ্যান্ডশেক করে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেল। ভিতরে অফিসের বাকি সব স্টাফরা রাফিকে ফুল দিয়ে স্বাগতম জানালো, আর রাফি সবার সাথে পরিচিত হয়ে নিল। অফিসের ম্যানেজার সবাইকে জানিয়ে দিল যে রাফি চৌধুরী আজ থেকে অফিসের সিইও হয়ে জয়েন করেছে। অফিসের বেশিরভাগ মেয়েরাই রাফিকে দেখে ফিদা, কিন্তু রাফির ওদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তার পুরো হৃদয় জুড়ে জুড়ে আছে শুধু ঝুমু। ম্যানেজার রাফিকে ওর ক্যাবিনে নিয়ে গেল। রাফির রুমটা খুব সুন্দর করে গোছানো পরিষ্কার করা। ওদের অফিসের 10 তলা থেকে শহরের অনেক দূর অব্দি দেখা যায়। রাফির রুমও 10 তলার এক খোলা সাইটে। তুষারের কেবিন রাফির কেবিনের পাশে। তুষারের অফিসের একজন এমডি। আজকে তুষার অফিসে আসে না, শুধু রাফি এসেছে। সে আগে থেকে তুষারের কাছ থেকে সিইও এর কাজ সম্পর্কে ধারণা নিয়ে রেখেছে, আর রাফিরও কিছু অভিজ্ঞতা আছে বিষয়, তাই ওকে আর ভিন্ন করে বুঝিয়ে দিতে হলো না। রাফির কেবিনটা ঘুরে ঘুরে দেখে, ম্যানেজার এর দিকে ঘুরে তাকালো। খুব সুন্দর ক্যাবিন, আই লাইক ইট। ম্যানেজার একটা যুবক টাইপের ছেলেকে নিয়ে আসলো। স্যার, আজ থেকে এই আপনার পিএ, আর এর নাম রিজু আহমেদ। ম্যানেজার রিজুকে রাফির সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। রিজু ছেলেটা অনেক ভালো, আর তার সাথে কাজেও অনেক ন্যায়পরায়ণ, অনেক এক্সপিরিয়েন্স আছে, খুবই ভদ্র। রিসেন্টলি যে ডিলগুলো হয়েছে সে সবগুলো রাফিকে খুব সুন্দর করে বুঝিয়ে বললো। ফাইলগুলো এগিয়ে দিল। রাফির ভাগে যে ডিলগুলো পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করলো। তারপরে রাফির অধীনে যারা কাজ করবে তাদের সাথে রিজু রাফির পরিচয় করিয়ে দিল অফিসের নতুন সিইও হিসেবে। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে রাফি তাদেরকে তার সাথে কাজ করতে হলে যে যে রুলসগুলো মেনে কাজ করতে হবে সে সম্পর্কে সবাইকে অবগত করলো। আজ প্রথম দিন তাই রিজুর সাথে আরো কিছুক্ষণ আলাপ করে অফিসটা দেখে বাসার দিকে রওনা দিল রাফি। অপরদিকে ঝুমুরের ঘুম ভেঙেছে পানি পিপাসার জন্য। চোখ পিটপিট করে সে চারদিকে তাকালো। ঝুমুর দেখলো তার পাশে নীলা শুয়ে উল্টো দিকে ঘুরে ফোন টিপছে। ঝুমুর আস্তে করে উঠে বিছানায় বসলো। পাশে নীলা শব্দ পেয়ে ঝুমুরের দিকে তাকালো আর ব্যস্ত হয়ে বলল, ঝুমুর, কিছু কি লাগবে তোর? আসলে গলাটা শুকিয়ে গেছে, পানি খাবো। পাশের টেবিল থেকে পানি এনে নীলা ঝুমুরের কাছে দিল। এই নে ধর। থ্যাঙ্কস। দুর্বলতা কি একটু কমেছে ঝুমুর? একটু কমেছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। ও আচ্ছা, তুই আগে ড্রেসটা চেঞ্জ করে নি, তারপরে যা ইচ্ছা হয় তোর তাই করিস, ওকে? হ্যাঁ, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হবে। আচ্ছা, আব্বু আম্মু, বড় আম্মু সবাই কই? কারো কোনো সারা শব্দ নাই যে? ফ্যাক্টরিতে কি জানি একটা সমস্যা হয়েছে, তাই তোর 5 ভাই সেখানে গেছে। মির্জু চাচু তো যেতেই চাইছিলেন না, পরে আমি আর ভাইয়া বলছি টেনশন না করতে, আমরা আছি তো, এই বুঝিয়ে পাঠিয়েছি। আমরা মির্জু আম্মু তো তোর প্রিয় খাবার বানাতে ব্যস্ত, আর রাফি ভাইয়া অফিসে গেছে। বাকি কে কোথায় আছে জানি না। আমি শুধু জিজ্ঞেস করেছি আব্বু আম্মু আর বড় আম্মুর কথা, আর তুই পুরো 14 গোষ্ঠীর খবর দিলি। আসলে তুই একটা মাথা মোটা বলদ। আমি মাথা মোটা বলদ হয়ে তুই আর পিয়ারি ভাই বলদি জাম্বুরা। What do you mean? বলদি জাম্বুরা? কিছু না, তুই চল আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবি। ঝুমু শোন, একদম ওয়াশরুমের দরজা নক করবি না, আর কাপড় মিশে চেঞ্জ করবি, আর ঠান্ডা পানি লাগানো একদম নিষেধ। সো মাইন্ড ইট। আচ্ছা ম্যাম, যা তুই এখন। ও, কিছু লাগলে আমাকে ডাকতিস, আমি তো রুমেই আছি। ওকে। তারপরে ঝুমু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে রুমের ড্রেস চেঞ্জ করে নিল। ওর শরীর একটু দুর্বল লাগছে, আর সাথে মাথা ঘুরছে। তবু এক জায়গায় থাকতে খুব বিরক্ত লাগছে ঝুমুরের, তাই নীলা ঝুমুকে নিয়ে বারান্দায় গেল। ঝুমুর আস্তে করে বারান্দায় রেলিং ধরে দাঁড়ালো। বাইরে হালকা বাতাস বইছে। ঝুমুর চোখ বন্ধ করে বাতাস অনুভব করছে, আর এটা হালকা লাগতেছে। আর নীলা তো ওর কানের পাশে বসে ঘ্রাণ করতেই আছে। কলেজে কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি বলছে, আর ঝুমুর সাথে প্রত্যুত্তরে হ্যাঁ না বলছে। হঠাৎ ঝুমুর নীলাকে একটা প্রশ্ন করলো। আচ্ছা নীলা, একটা কথা বলতে পারিস? ভালোবাসা এত কষ্ট কেন? ঝুমুর এমন প্রশ্ন শুনে নীলা থতমত খেয়ে গেল। কি বলবো বুঝতেছে না। ঝুমুর আবারও জিজ্ঞেস করলো, কাউকে মন থেকে ভালোবাসা কি পাপ না অপরাধ, কোনটা?
হ্যাঁ, এমন প্রশ্নের উত্তর যে আমার কাছে নাই বোন। আমি যে কখনো রিলেশন করিনি, হবে হয়তো। আর কিছু বললো না, তখনই নীলার ফোন বেজে উঠল। এই রে, বৃষ্টি কল দিয়েছে। বৃষ্টির কলেজ ফ্রেন্ড, নিশ্চয়ই কলেজ এই ব্যাপারে কথা বলবে। নীলা ফোনটা রিসিভ করে বারান্দার ওপাশে চলে গেল। আর ঝুমুর আগের মতোই বারান্দার রেলিং ধরে চোখ বুজে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক দমকা হাওয়া এসে ঝুমুরের চুলগুলো ওর মুখে আছড়ে পড়লো। চোখ খুলে আলতো করে চুলগুলো সরিয়ে নিল। তখনই গাড়ির হর্নের শব্দ শুনে বাড়ির গেটের দিকে তাকালো সে। দেখলো একটা গাড়ি বাড়ির ভিতরে ঢুকছে। ড্রাইভিং সিটে রাফিকে দেখতে পেয়ে ঝুমুরের বুকটা ধক করে উঠলো। কোন এক অজানা মুহূর্তে এসে ওকে ঘিরে ধরেছে। বারান্দার কোণে পিলারের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুর রাফির দিকে। হয়তো ভালোবাসার মানুষকে দেখলে এক অজানা অনুভূতি এসে জড়িয়ে ধরে, ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র যে কাউকে মন থেকে ভালোবাসে সেই বোঝে। এদিকে রাফি গাড়ি নিয়ে পার্ক করে দরজা লক করে বড় লেন ধরে আস্তে আস্তে হাঁটছে। হাঁটার মাঝে ব্লুটুথটা কান থেকে খুলে পকেটে রেখে দিল। হঠাৎ করে নীলাশ ফোন দিল। রাফি ফোনটা পকেট থেকে বের করে কলটা রিসিভ করে কানে ধরলো। হেই ব্রো, কি অবস্থা? আমার আবার অবস্থা, এইমাত্র অফিস থেকে বাসায় ফিরলাম। তোর কি অবস্থা? টেবিল চেয়ার দেখা, ও জায়গায় গিয়ে একটা চেয়ার টেনে সেখানে বসলাম। এই বাসায় আছি রে, খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড। কেন ভাই, কার বাড়িতে চুরি করতে গেছিলি? দূর হারামি, বাবার সম্পূর্ণ ব্যবসাটা সামলানো চারটিখানি কথা নয়। কিছুদিন যাক, তখন তুইও আমার মতো বলবি, বুঝলি? ও আচ্ছা, তখনকারটা তখন দেখা যাবে। যাই হোক, ঝুমুরের কি খবর, কেমন আছে ও? আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ আছে। হঠাৎ করে রাফির দোতলায় ঝুমুরের ব্যালকনিতে চোখ গেল। আর সেখানে চোখ আটকে গেল। এলোমেলো ভাবে মেয়েটাকে এত সুন্দর লাগবে সেটা আজ প্রথম দেখলো রাফি। ঝুমুর আজকে কোনো সালোয়ার কামিজ পরে নাই, সাদা কাপড়ের ঢিলা ঢালা হাঁটু পর্যন্ত একটা গাউন পরেছে সে। আর একটা লেহেঙ্গা পরেছে, হালকা বাতাসে ঝুমুরের চুলগুলো উঠছে। রাফি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অপোজিটে ঝুমুর রাফির দিকে লাগামহীন ভাবে তাকিয়ে আছে। রাফি ঝুমুরকে দেখতে এতটাই ব্যস্ত যে এপাশে নীলাশ যে এত চিল্লায় হ্যালো হ্যালো করছে তার কর্ণপাত অবধি পৌঁছচ্ছে না। অপরদিকে ঝুমুর রাফির দিকে আরো কিছুক্ষণ ভাবে তাকিয়ে থেকে নিজেকে অপর দিকে ফিরিয়ে নিল। মনে মনে ভাবতে লাগলো, কি লাভ তোমার মায়াতে নিজেকে জড়িয়ে? সেই তুমিই তো আমার নও, কিন্তু বেহায়া মনকে তো আর বোঝাতে পারি না। কেন যেন এই বেপরা মন বলে যে তুমি শুধুমাত্র আমার, একদিন না একদিন তুমি আমার হবেই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তারপরে নীলা এসে ঝুমুরকে আস্তে করে রুমে গেল। ঝুমুরকে নিয়ে যাওয়ার পরে রাফির ধ্যান হয়ে আর ও নীলাশ এর সাথে কথা বলে বাড়ির ভিতরে চলে গেল। এভাবে এক সপ্তাহ কেটে যায়। এখন ঝুমুর বলতে গেলে পুরোপুরি সুস্থ, শুধুমাত্র রাফির প্রভাব কেয়ারের জন্য। তো এক সপ্তাহ রাফি ঝুমুরকে একদম চোখে চোখে রেখেছে। এমনকি অফিসে শুধুমাত্র 3 ঘন্টার সময় দিয়ে আর বাকিটা সময় ঝুমুরের পাশাপাশি থেকেছে। প্রতিদিন 3 বেলা নিজের হাতে ঝুমুরকে খাওয়ানোর সাথে ওষুধ খাওয়ানো, ঝুমুরের ফেভারিট চকলেট নিয়ে আসা অফিস থেকে ফিরে আসার সময়। আর ঝুমুর ঘুমিয়ে গেলে 2 গালে 2 বছর দেওয়া যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদিও তা ঝুমুরের অজান্তে পরিবারের বড়রা তো অনেক খুশি যে রাফি ঝুমুরের এতটা কেয়ার করে, চোখে চোখে রাখে, এত ভালোবাসে এটা দেখে। আর অন্যদিকে ঝুমুর ভাবে যে এসব রাফি সবার চাপে পড়ে করেছে। রাফির সাথে প্রয়োজন ছাড়া বাকি একটা কথাও বলে না, কিন্তু ঝুমুরের 2 চোখ সবসময় শুধু রাফিকে খুঁজে। মনের মাঝে একটা সুপ্ত কল্পনা যে রাফি একদিন ওর হবেই। আজ মিলিকে পাত্র দেখতে আসবে, আর সাথে বিয়ের দিনে ফাইনাল করে যাবে। তাদের অনেক দিনের ইচ্ছে মিলিকে তাদের ঘরের বউ বানাবে। যারা মাহমুদ চৌধুরী বন্ধুর ছেলে আজকে মিলিকে দেখতে আসবে, তার সাথে তার বন্ধুর অনেক দিন আগে থেকেই কথা যে জানায় আহমেদ চৌধুরী বড় মেয়েকে তারা তাদের ছেলে রাজের বউ করে নেবে। আর তাদের পরিবারের সাথে রাজের পরিবারে অনেক ভালো একটা সম্পর্ক আছে। রাজ কানাডা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, কয়েক মাস হয়েছে। এখন বাবার ব্যবসা দেখাশোনা করছে। রাজরা পুরো পরিবার সহ এসেছে রাতের বাসায়। নানা রকমের খাবার দাবারের আয়োজন করা হয়েছে। শুধু রাজের পরিবার নয়, সাথে নীলাশের পুরো পরিবারও এখানে উপস্থিত। পুরো ড্রয়িং রুম ভর্তি মেহমান, গল্প গুজব আর আড্ডায় আমেজ। সেখানে রাফিরা সবাই সেই আড্ডায় মেতে উঠেছে। সবাই জানে যে মিলিকা আজকে দেখতে আসবে, কিন্তু নীলাকেও যে আজকে নীলাশের পরিবার দেখতে আসবে সেটা পরিবারের বড়রা ছাড়া আর কেউ জানে না। আর নীলাশ নীলাকে অনেক আগে থেকেই পছন্দ করে। সে তার পরিবারকে কথাটা বলে, আর ওর পরিবার আজকে এসেছে বিয়ের দিন তারিখ পাকা করতে। রাফি আর নীলাশ ওদের পাখি সুন্দর আনার জন্য বের হয়ে গেছে একটু আগে। ঝুমুরা নীলা নিজে মিলিকে সাজানো এক শাড়ি পরানোর দায়িত্ব জিনিয়া রিয়া ঈশিতার উপরে চাপিয়ে দিয়ে ওরা কেটে পড়েছে। নীলা হলুদুলে ঘাসের উপর হাঁটছে, আর ঝুমুর এক আঙ্গুল দিয়ে চুল খোঁচাচ্ছে আর চুল আঁচড়াচ্ছে, আর এক হাত দিয়ে ফোন টিপছে। আহা, কি আনন্দ যে লাগছে ঝুমুর, তুই জানিস না।
পাত্রী দেখতে আসছি মিলি আপুকে। তাহলে তুই এত লাফাচ্ছিস কেন? এটাই তো আমিও বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাকে দেখতে আসছে। ইস, কবে যে আমাকে দেখতে আসবে। ওই আনছি নীলা, তুই এত বিয়ে পাগলি হলি কবে থেকে? আগে তো জানতাম না। হে আল্লাহ, ওকে তুমি হেদায়েত দান করো, আমিন। বলো, আমি যথেষ্ট হেদায়েতে আছি, তার থেকে তুই আমার বিয়ের জন্য দোয়া কর। ওকে, হে আল্লাহ, তুমি ওর মনস্কামনা পূরণ করো, যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করো, ওর আলোকিত করে শত সন্তানের জননী ওকে বানাও, আমিন। খবিস কোথাকার, এটা দোয়া নয়, বদদোয়া করছিস। তুই তো বললি দোয়া করতে, তাই তো আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম দোয়ার সাথে। তোকে তো আমি সম্পূর্ণ কথাটা শেষ করতে পারলো না গাড়ির হর্নের শব্দে। ওরা গেটের দিকে তাকিয়ে দেখলো দুটো গাড়ি রেসিংয়ের মতো পাল্লা দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। গাড়ি দুটো একদম ঝুমু আর নীলার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে রাফি, নীলার সহ ওদের বাকি বন্ধুরা বের হলো। এমন সময় ঝিলিয়া ও শীতা এসে ঝুমুর ও নীলার কাছে দাঁড়ালো। রাফি আর নীলা শেষে ওদের সামনে দাঁড়ালো, পিছনে ওদের বন্ধু তুহিন, ইয়াদ, লারা, ঈশান। হেই গার্লস, তোমরা এখানে কি করছো? নীলা একবার নীলার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। সেটা আপনার জন্য কোনো লাভ নেই। ওরা কথা বলছে আর এদিকে রাফি ঝুমুরকে দেখে ওই জায়গায় থমকে গেছে। আজকে ঝুমুরকে রাফির সাথে অনেক সুন্দর লাগছে। চকলেট কালারের লং ব্রাউন ড্রেস, পুরাটা দিয়ে চুল ছেড়ে দিয়ে মাথায় সাদা স্টোন বসানো, চিকন চেনের মতো টায়ারা দিয়ে পেঁচানো, চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক। ব্যাস এটাই পারফেক্ট রাফিকে পাগল করার জন্য। রাফিটা একবারে ঝুমুর দিকে তাকিয়ে আছে, অন্যদিকে ঝুমুর রাফির দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল, কারণ ও রাফির চোখের দিকে তাকালেই ওর চোখের গভীরে হারিয়ে যায়। আজ রাতে একটা ট্রাউজার, একটা সাদা টি শার্ট পরেছে, চুলগুলো একদিকে জেল দিয়ে সেট করা, ওদিকে নীলা আর নীলাশ তর্ক নিয়ে বিজি। তোমরা বলছো কোন চিল্লাও বেশি, কোনো কাজের না তোমরা, শুধু ঝগড়াই করতে পারো। আর দেখো আমরা ছেলেরা কত কিছু করতে পারি, কিন্তু তোমরা কি পারো বলো? অলসের ঠেকি একটা। ওই হ্যালো মিস্টার, আলসের দিকে কাকে বলছেন? হ্যাঁ, আমাদেরকে? আমি ওর জন্য যা যা করতে পারি তা শুনলে আপনার চোখ চরক গাছ হয়ে যাবে। তা তোমরা কি কি করতে পারো? নীলা, পারবে না এসব বল, চল ভেতরে যাই, ফালতু বক বক করে কোনো লাভ নেই। না নীলা, তুমি বলো। আমার কথা না হয় বাদে দিলাম, আমি যা কিছু শিখেছি সবকিছু ঝুমুর কাছ থেকেই শিখেছি। ঝুমুর বাইসাইকেল চালাতে পারে, ও বাইসাইকেল রেসিং এ অংশগ্রহণ করে এই পর্যন্ত 3টা ট্রফি জিতেছে। কার ড্রাইভিং করতে পারে, কম্পিউটার অপারেটিং করতে পারে, গ্রাফিক ডিজাইন পারে, আগে স্কুলের টপ ব্যাডমিন্টন খেলোয়াড় ছিল, এখন কলেজের সেরা সিঙ্গার আমাদের ঝুমুর। কলেজে যদি আগে কোনো ফাংশনের আয়োজন করা হয় সবার আগে প্রিন্সিপাল স্যার ঝুমুকে ডাক দেয়। আর রান্না বান্নার কথা বাদে দিলাম, ওর হাতের বিরিয়ানি জাস্ট ওয়াও, আমি ওর থেকে শিখেছি। সবাই যেন নীলার কথাগুলো শুধু গিলছে, এতটাই অবাক হয়েছে যে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। অবশেষে ইয়াদ নীলার কথা ভেবে বলল, যা বলেছিস আমি তো পুরাই শখে আছি। ঝুমুরকে দেখতে তো বোঝাই যায় না ও এত কিছু পারে। সত্যি ঝুমুর, তুমি সবাইকে ছাড়িয়ে দিয়েছো, বাহ। সত্যি ঝুমুর, তুমি এত কিছু পারো, আই ক্যান বিলিভ দ্যাট। আপনি বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি, সত্যি তো এটাই যে আমার বোন সবকিছুতেই টপার। আই এম প্রাউড অফ মাই সিস্টার। ওদিকে রাফি আর নীলাশ তো এখনো শোকের চরম পর্যায়ে আছে। এরকম কিছু শুনলে ওরা এটা আশা করেনি। এত কিছু একসাথে, হাউ ইজ পসিবল? না, আমি বলতে চাচ্ছি এত কিছু কোথা থেকে শিখলে ঝুমুর? আর এর পেছনে কি কোনো কারণ আছে? আসলে কেউ একজন বলেছিল যে আমার দ্বারা কোনো ভালো কাজ হবে না, আমি কোনো কাজের যোগ্য না, আমার দ্বারা শুধুমাত্র অন্যকে অকাজই হবে। সেই কথাই আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই আমিও দেখিয়ে দিলাম। ঝুমুরের দিকে তাকিয়ে কথাগুলো বলায় ওর কাশি উঠে গেল। নীলাশ ওর পাশেই ছিল, তাই ও রাফির মাথায় আর পিঠে চাপড় দিতে লাগলো। তোর আবার কি হলো? রাফি, আর ইউ ওকে? আমি ঠিক আছি। রাফির আমার কান্দে দেখে ওদিকে ঝুমুরের পেট থেকে হাসি আসছে। বেচারাকে বড় রকমের জব্দ করতে পড়েছে। এই রে, আমি তো একদমই ভুলে গেছিলাম যে বড় আম্মু তোমাদের সে কখন দেখেছে। আর তোমরা কি এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা তোরা যা, আমরা আসতেছি। যাবার সময় নীলাশের কাছে সে কানের কাছে মুখে বলল, এই
এই যে আইটেম পিসেস পাওয়ার ফ্রেন্ড, আমিও কিন্তু ঝুমুর মতো অনেক কিছু পারি। ঝুমুর ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আর আমি বাস্কেটবল চ্যাম্পিয়ন। সো আমাকে নিয়ে উপহাস করবেন না। বেশি তৈরি করলে একদম বাস্কেটবলের মতো তুলে আছে মাইন্ডেড। কথা বলে নীলা চলে গেল। ছেলেদের সাথে আর নীলাশ বেচারা অসহায়ভাবে তাকিয়ে আছে নীলার যাওয়ার দিকে। আর মনে মনে ভাবছে, মাইরা হাল্লা গো, খাল কেটে কবির আনতেছি না তো, তুমি দেখো মানে রক্ষা করো আল্লাহ। তারপরে সবাই ভিতরে চলে গেল। নিধিকে পাত্রপক্ষের সামনে আনা হয়েছে। সবাই ভিন্ন রকমের কথা বলছে। ওরা সবাই এক এক জায়গায় গিয়ে দাঁড়ালো, কারণ বড়রা পুরো জায়গা জুড়ে বসে আছে। ঝুমুর এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। নীলাকে রাম্য এসে ডেকে নিয়ে গেছে। বাকিরা সবাই সামনাসামনি দাঁড়িয়েছে। লারা মেয়েটা এমনিতে একটু গায়ে পড়ানো, সে তখন থেকে রাফির সাথে গায়ে পড়ে কথা বলছে। একটু বেশি জিজ্ঞাসা গেছে আর হাসাহাসি করছে। দূর থেকে সবকিছু ঝুমুর দেখছে। ওর বুকে ফেটে কান্না আসছে এসব দেখে, কিন্তু কান্না করতে পারছে না। তবু ঝুমুরের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা অধমে 2 হাত দিয়ে মুছে নিল। ওর একটু খেয়াল নেই যে রাফি ওর পেছনে দাঁড়িয়ে আছে। আসলে রাফি সেখান থেকে খেয়াল করেছিল যে ঝুমু মন ভার করে দাঁড়িয়ে আছে। তো সেখানে না থেকে ঝুমুর পিছনে এসে দাঁড়ালো, আর এসে দেখলো যে ঝুমু চোখ মুছতে হাত দিয়ে। কোনো কিছু না বলে ঝুমুর এর কোমরে 2 হাত দিয়ে ঝটকা টান ধরে নিচের সাথে মিশিয়ে নিল। ঝুমুরের পিঠ রাফির বুকে গিয়ে লাগলো। রাফি একদম শক্ত করে জড়িয়ে তুললো পেছন থেকে ঝুমুরকে। ঝুমুর তো এমন কাণ্ডে অনেক ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে গেলে রাফি ওর হাতের আঙুল দিয়ে ঝুমুর ঠোঁটে স্লাইড করে বলল, উস, চিৎকার করিস না। আমি ছাড়ো, কি করছো? কেউ রেখে ফেলবে তো। চুপ, একদম চুপ, কোনো কথা না। কেউ কি দেখবে আবার? তোমার মুখ বন্ধ করে রাখো শুধু দুষ্টু বালিকা। ধমকে কাজ হয়েছে। ঝুমুর একদম চুপ, এমনকি মোচড়ামোচড় করছে না। সে অনুভব করতে লাগলো রাফির স্পর্শ পেলাম। ড্রয়িং রুমে এক কোণে বড় একটা ফুলদানি রাখা। সে ফুলদানির পিছনে পর্দার আড়ালে রাফি আর ঝুমুর দাঁড়িয়ে আছে। সেখান থেকে সবাইকে দেখা যায়, কিন্তু কেউ ভালো করে না লক্ষ্য করে তাহলে বুঝতেই পারবে না কেউ যে ওরা এখানে কি করছে। আর কেউ খেয়াল করছে না ওদিকে। সবাই ওদিকটা বিজি। ওদিকে নীলাকে রাম্য রুমে নিয়ে গিয়ে জোর করে শাড়ি পরিয়ে নীলাশের পরিবারের সামনে নিয়ে গেল। এছাড়া অনেকবার প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর সে পেল না। তার আম্মু তাকে নীলাশের পরিবারের সামনে নিয়ে দাঁড় করিয়ে, এই যে ভাবি, নীলাকে নিয়ে আসছি। নীলাশ তার বাবার পাশে বসে অন্য দিক লক্ষ্য করছিল। তখন রাফির আম্মুর কথা শব্দ শুনে সামনে তাকালো। সামনে তাকাতে তো জমে গেল, কারণ নীলাকে নীল শাড়িতে অপূর্ব লাগছে। চুলগুলো হাত খোপা করা, 2 হাতের 2টো চুড়ি, মাথায় ঘোমটা টানা, একদম বউ লাগছে ওকে। নীলাশের মা বসা থেকে উঠে নীলার পাশে গিয়ে ঠুট্টি ধরে মাথা ভরে তোলে। মাশাআল্লাহ, আমার নীলামাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এরকম একটা হুড় পরেই আমি আমার ছেলের জন্য চেয়েছিলাম। তিনি নীলার কপাল একটা চুড়ি দিয়ে ওর হাতে সোনার বালা পরিয়ে দিল। নীলা তো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে এসব। ওর মনে হচ্ছে এক গোলক ধাঁধা রয়েছে। প্রথমে নীলার পরিবারের বিয়েতে রাজি ছিল না, কারণ নীলা এখনো অনেক ছোট। ওর বিয়ের বয়স হয় না এখনো, কিন্তু অপরদিকে নীলাশ ছেলেটা যেমন ভালো তেমনি তার পরিবারও অনেক ভালো। সবচেয়ে বড় কথা হলো যে নীলা ওদের মধ্যে হ্যাপি থাকবে, খুশি থাকবে, কারণ নীলা নীলাকে অনেক ভালোবাসে। তাই তারা রাজি হয়েছে। নীলাশের আম্মু সবার উদ্দেশ্যে বলল, আচ্ছা, তাহলে ওদেরকে আলাদা কথা বলতে পাঠাই, কি বলেন আপনারা? দিদার, নীলাশকে তোর রুমে নিয়ে যা। কেমন? নীলা ভয় কিছু বলতে পারলো না, আবার মুখের উপর নাও করতে পারলো না। এই পাটাকে আমার রুমে নিয়ে যেতে হবে কেন? ধর। জি দাদু, যাচ্ছি, আসুন। চলো। নীলা বাধ্য হয়ে নীলাশকে নিয়ে ওর রুমে চলে গেল। একটু আগে মিলিকে ওর আগের সাথে রুমে পাঠানো হয়েছে আলাদা করে কথা বলার জন্য। জগৎটা পুরো অবাক যে নীলার বিয়ের কথা শুনে ওদিকে যে রাফির ওর ঘাড়ে মুখ ডুবে আছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। যখন রাফি ঝুমুরের কানের লতিতে আলতো করে বাইক করলো, তখন ঝুমুর ধ্যান ভাঙলো। লজ্জায় লাল হয়ে গেছে ঝুমুর, তবু লজ্জা বাদ দিয়ে তুই কি আমার মনের কথা জানিস? জানলে অবশ্যই এমন কথা বলতি না। ভালোবাসা কিন্তু ঠুনকো নয় ঝুমু। এমন ভাবে বলায় ঝুমুরের মনে কিরকম যেন একটা শিহরণ রয়ে গেল। কিন্তু রাফির বলা শেষ কথাটা বুঝতে পারলো না। ঠিক তখনই রাফির দাদু ওকে ডাক দিল। রাফি, কই তুমি দাদু ভাই? রাফি সবার সামনে ঝুমুরকে টেনে নিয়ে গেল। এই তো দাদু, কি হয়েছে বলো? তুমি কি আলাদাভাবে টাইম স্পেন্ড করতে চাও? দাদু, তাহলে ঝুমুরকে নিয়ে যাও। তখনই লারা বলে উঠল,
ঝুমুর যাবে কেন? চলো রাফি, আমি তোমার সাথেই যাই। আমি যাদেরকে যেতে বলেছি তারাই যাবে। রাফি, যাও। মানে অপমানিত বোধ করলো খুব, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। আর রাফি ঝুমুরকে টেনে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে গিয়ে ছাদে দরজা লাগিয়ে দিল রাফি, যাতে করে কেউ ছাদে না আসতে পারে। অন্যদিকে নীলা নীলাশকে নিয়ে ওর রুমে এলো। নীলা তো রাগে ফুসফুস করছে, বিছানার এক পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল মুছাচ্ছে। আর নীলাশ দরজার লক করে নীলার সামনে এসে দাঁড়ালো। তবুও নীলা সাহস জুগিয়ে বলল, এসবের মানে কি? কোন সবের? শোনো, আমি কিন্তু একদম মজা করার মুডে নাই, তাই ভালোই ভালোই বলুন কি হচ্ছে এসব? তোমার আমার বিয়ের কথা পাকা করা হচ্ছে। কি? কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো এখনো অনেক ছোট, আমার এখন কিসের বিয়ে? আমি বিয়ে করব না। তুমি কি বাচ্চা ফিটার খাও? আর বিয়ে করবে না কেন? তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে বিয়ে করার, তোমাকে তো বিয়ে করতেই হবে। কি? বিয়ে করবো আমি, তাও আবার আপনাকে, যেখানে কিনা আপনি সারাক্ষণ আমার পিছনে লেগে থাকেন, আমাকে কথায় কথায় খুঁজে দেন। এখন এইসব বিয়ের পরে তো আমার জীবনটা আপনি শেষ করে দিতেন। নীলার কথা শুনে নীলা শেষে দিল, আর নীলার গাল ফুঁড়ে দাঁড়িয়ে রইল। তখন হঠাৎ করে নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তার মুখটা একদম নীলার মুখের কাছে নিয়ে গেল। হালকা বাতাস আসছে বাহির থেকে রুমটার ফলে। নীলার কিছু চুল এসে মুখের উপরে পড়ছে, সেগুলো আলতো করে সরিয়ে দিল। নীলা তো ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। আর নীলাশ এক হাত দিয়ে নীলার কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ওর গাল সাইড করতে করতে বলল, আরে বিয়ের পর আর তোমার সাথে এভাবে লাগবে না, তখন তো শুধু রোমান্স করবো তোমার সাথে, ভালোবাসবো, এত এত আদর করবো, খোঁচা দেওয়ার পরিবর্তে এইভাবে তোমাকে চুমু দিব, বুঝলে কলিজা? এরা তো লজ্জায় একদম মনে হচ্ছে মরেই যাবে। এত লজ্জা সে কখনো পায় না। লজ্জায় তার ফর্সা মুখটা লাল হয়ে গেল। নীলা এরকম লজ্জা রাখা মুখ দেখে নীলাশ বলল, আমার বউটা দেখি লজ্জা পায়, একদম লজ্জায় লাল হয়ে গেছে। ইস, এত লজ্জা পেও না গো বউ, তাহলে যে নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পরে সব লজ্জা ভেঙে দেবো। ভালোবাসি, খুব ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। বউ ডাক শুনে নীলার প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে ওর আজকে শেষ দিন। লজ্জায় সে মুখ খুলতে পারছে না, নীলাশ ওকে ছাড়ছে না। তাই বাকিটা লজ্জা দৌড়ে রাখতে না পেরে নীলাশকে জড়িয়ে ধরল। নীলাশ বুঝতে পারলো ব্যাপারটা, তাই ও নীলাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। আর মুচকি হাসলো। অপরদিকে ছাদের এক পাশে একটা বড় খোলামেলা রুম, তার ভিতরে অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা। খুব সুন্দর একটা বেড রাখা, আর পাশে বাকি আসবাবপত্র রাখা। বলতে গেলে একদম পারফেক্ট রুম। রাফি ঝুমুরকে সেই রুমে নিয়ে এলো। বেডের উপরে বসে এসে বসলো ঝুমুরের মুখোমুখি হয়ে। একদম ঝুমুরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে রাফি। আর ঝুমুর নিচের দিকে তাকিয়ে বিছানার চাদর মুছাচ্ছে। তখন রাফি ঝুমুরকে জিজ্ঞেস করলো, সত্যি করে একটা কথা বলবি ঝুমু? কি কথা? বলবি তো? বলো, কি জানতে চাও? আমাকে নিয়ে তোর মনে ফিলিংসটা কি রকমের? কথা শুনে ঝুমুর হতবাক হয়ে গেল। সে ইতস্তত বোধ করলো। কি হলো বল? নাকি তোর মনে আমার জন্য কোনো ফিলিংসই নাই? এবার ঝুমুর তার দিকে চোখ রেখে তাকালো, আর ভাবতে লাগলো জানলাম তার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে, যে তার পুরো মনটা জুড়ে বিস্তৃত। আর সে কিনা বলছে তার প্রতি আমার কোনো ফিলিংস নাই। আজও বড় আজও মানুষটি এসব ভাবছে ঝুমুর। তখন সে রাফিকে বোঝানোর জন্য একটা গান শুরু করলো। গানের প্রতিটা লাইনে সে রাফিকে অনেক বুঝিয়ে দিল। আর রাফি তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। সে ভাবছে ঝুমুর তাকে এত ভালোবাসে কেন। যার নামে এই জীবনটা লিখে রেখেছি, যার কথা ভেবে ভেবে প্রতিটা রাত বালিশ ভিজিয়েছি, তার জন্য আমার মনে কোনো ফিলিংস থাকবে না, তা কি করে হয়? রাফি কোনো উত্তর না দিয়ে ঝুমুরের কোলে শুয়ে পড়লো। দু হাত দিয়ে ঝুমুরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ কুচলো। রাফির এমন স্পর্শে ঝুমুরের পুরো শরীর কেঁপে উঠলো। ঝুমুরের পেটে রাফির প্রতিটা গরম নিঃশ্বাস পড়ছে। ঝুমুর কিছু বললো না, সে দু হাত দিয়ে রাফির মাথায় হাত বোলাতে লাগলো। কারণ ঝুমুর তো সবসময় চায় রাফির সংস্পর্শে থাকতে। ঝুমুরের খুব ইচ্ছে করছে রাফির কপালের অবস্থা একটা চুমু দিতে, কিন্তু তার সাহসে কুলোচ্ছে না। কিন্তু অদম্য ইচ্ছেকেও ঝুমুর দমিয়ে রাখতে পারলো না। মাথা নিচু করে রাফির কপালে আলতো করে একটা চুমু দিল। রাফি সেটা বুঝতে পেরে হালকা হাসলো, আরো শক্ত করে ঝুমুরের কোমর জড়িয়ে ধরলো। তখন ঝুমু বলল, এই ছাড়ো প্লিজ, নিচে যাবো আমি। তুই নিচে গিয়ে কি করবি? শুধু শুধু ডিস্টার্ব করিস না তো, চুপ করে বসে থাক। অনেক কাজ আছে, রিয়ার সাথেও কথা আছে, অনেকক্ষণ তো হয়েছে এখানে এসেছি, এখন তো নিচে যাই প্লিজ। বেশি কিছু করলে ওকে আর আমার সারপ্রাইজ দেওয়া হবে না, সব বুঝে যাবে। যেটুকু করেছি এতেই হবে।
এখন শুধু ধৈর্য ধরতে হবে। ওকে চল, আমিও যাব। এরপরে তারা নিচে চলে গেল। মিলি, রাজ, লীলা সহ নিচে চলে এসেছে। পরিবারের বড়রা মিলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। 15 দিন পরে এনগেজমেন্ট ডে, তারপরে 4 দিন পরে বিয়ে। প্রথম দিন মেহেদি অনুষ্ঠান, দ্বিতীয় দিন গায়ে হলুদ, তৃতীয় দিন বিয়ে। এসব অনুষ্ঠানগুলো কক্সবাজার একটা রিসোর্টে বসে হবে। মিরাজদের একটা নিজস্ব রিসোর্ট আছে। এনগেজমেন্টের 4 দিন আগেই ওরা কক্সবাজার চলে যাবে, 4 দিন ঘুরতেও পারবে। আবার অনুষ্ঠানগুলো তো সব সেখানে বসে হবে, আর বাকি 11 দিনে সবাই সফল করা সম্পূর্ণ করবে। এদিকে একপাশে দাঁড়িয়ে ঝুমুর লীলাকে খোঁচাচ্ছে। খোঁচাতে আর লজ্জা দিতে ঝুমুর লীলাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। আর লীলা বেচারি লজ্জায় না পারছে কিছু বলতে, না পারছে সইতে। ঠিক তখনই মিস্টার আশরাফ চৌধুরী মানে রাফির আব্বু রাফির বিয়ের ঘোষণা দিয়ে বললেন, আচ্ছা সবাই শুনুন, আরো একটা খবর আছে, আর সেটা হলো একই দিনে আমার ছেলে রাফিও বিয়ে হবে আমার পছন্দের মেয়ের সাথে। সবাই তার কথা শুনে অবাকের চরম পর্যায়ে আছে শুধুমাত্র বড়রা বাদে। লারার যে একটা অবস্থা সেই রকমের, কারণ রাফি হলো যে ক্রাশ। যারা সিক্রেট ব্যাপারটা জানে না তারাই অবাক হয়েছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে ঝুমুর। মনে হচ্ছে কেউ ওর থেকে কলিজাটাকে নিয়ে নিলে মুহূর্তেই ঝুমুরের রেল ভেবে চুরমার হয়ে গেল। ও দাঁড়িয়ে থাকার সত্যটুকু পাচ্ছে না। ওর চোখ দুটো ছলছল করছে। ওর চোখ রাফির দিকে গেল, দেখতে পেল রাফির মুখে হাসি লেগেই আছে। মুখ থেকে এক মুহূর্তের জন্য হাসি লড়ছেই না। রাফির এই খুশি দেখে ঝুমুরের মন পুড়ে ছাই হচ্ছে। ওখানে রাফির দাদু বলে উঠল, তবে পাত্রীকে সেটা এখন কেউ জানতে পারবে না, একদম এঙ্গেজমেন্টের দিনেই সবাই জানতে পারবে যে কার সাথে রাফি বিয়ে হচ্ছে। এই কথা শুনে রাফি মুচকি হাসলো। যে ঝুমুরকে সারপ্রাইজ দেবে বলে দাদু সহ যারা যারা তাদেরকে অনুরোধ করেছি কিছু না বলতে, তারাও সবাই রাজি হয়েছে ওর কথায়। অন্যদিকে সবাই রাফিকে কংগ্রাচুলেশন জানালো। ঝুমুর নীলাকে বলল, আমার না এত চেঁচামেচি ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে, আমি একটু আমার রুমে গেলাম। নীলা বুঝতে পারছে যে ঝুমুর কেন রুমে যেতে চাচ্ছে। সে নিজেও তো অবাক হয়েছে রাফির বিয়ের কথা শুনে। এটাও জানে না যে কার সাথে রাফির বিয়ে হচ্ছে। ঝুমুরের জন্য প্রচন্ড খারাপ লাগছে। সে বলল, বেশি খারাপ লাগছে তোর ঝুমু? আমি আসবো তোর সাথে? আরে না না, তেমন কিছু না, একটু রেস্ট নিতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে থাকো, আমি যাই, কেমন? ওকে। আর কথা বলার সুযোগ না দিয়ে রুমে চলে এলাম। ঝুমু রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় ধপাস করে শুয়ে কান্না করছে। ওর মনে হচ্ছে কলিজাটা ধরে যে টানছে। রাফি ছাড়া যে ওর জীবনটা অসম্পূর্ণ। একটা সেকেন্ড যে রাফিকে ভুলতে পারবে না। ওর এখন ইচ্ছে হচ্ছে এক্ষুনি মরে যেতে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাফি ভাই, বাঁচবো না। কেন আমার সাথে তুমি এমন করলে? কি দোষ করেছি আমি তোমার সাথে? আর আজকে ওই স্পর্শর কাছে আসা এইগুলো কি ছিল তাহলে? সবই কি মিথ্যা নাটক ছিল তোমার? যে চিন্তা করছে ও এখন কি করবে। ওর ইচ্ছে হচ্ছে মরে যেতে। বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে এখন। কিন্তু ওর যদি এখন কিছু হয় তাহলে তো পুরো বাড়িতে একটা শোকের ছায়া নেমে আসবে। যুবকদের সবার আনন্দ মাটি করে দিতে চায় না। তবে আজ না হয় তাহলে নিজের ক্ষতি নিজে করবেই। আমি সাদরেই মৃত্যুকে গ্রহণ করে নেব। যেখানে তুমি আমার হওনি সেখানে আমার টিকে থাকার কোনো মানেই হয় না। আমি এতটা দয়ালু নই যে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখবো। তুমি সুখে থাকবে রাফি ভাই, খুব সুখে থাকবে। আমি যেভাবে তোমাকে পাগলের মতো ভালোবেসেছি সেইভাবে তোমাকে আর কেউ ভালোবাসবে না, কখনোই না। উফ, মাথা ব্যথা করছে খুব। এখন একটু না ঘুমালে আমি শান্ত থাকতে পারবো না। তারপরে ঝুমুর ঘুমের ওষুধ বের করলো। সেখান থেকে 2টা ঘুমের ওষুধ খেয়ে ধপাস করে শুয়ে পড়লো বিছানার উপরে এলোমেলো ভাবে। ভাঙা কণ্ঠ বলতে লাগলো, তুই শুধু আমার রাফি, শুনেছিস? তুই শুধুই আমার, আর কারো হতে পারিস না তুই। মরার পরও আত্মা হয়ে তোর পিছে পিছে ঘুরবো। তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কখনো। বড্ড ভালোবাসি যে তোকে, বড্ড ভালোবাসি। এসব বলতে বলতে ঝুমুর বেরিয়ে গেল। এখন প্রায় রাত 8টা বাজে। ওদিকে মেহমানরা বিদায় নিল। পরশুদিন থেকে শপিং করা শুরু হবে। 3টা বিয়ে বলে কথা, প্রচুর কেনাকাটা করতে হবে। যে সময় সবাই বিয়ের কথা নিয়ে আলোচনা করছিল তখন রাফি শুধুমাত্র চোখ দিয়ে ঝুমুরকে খুঁজছিল, কিন্তু পেল না। মেহমানরা চলে যাওয়ার পরে রাফি নীলার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে ঝুমুর কোথায়। তখন নীলা বলল যে ঝুমুর নাকি মাথা ব্যথা করছিল, তাই চলে গেল। নীলার কথা শুনে রাফি তড়িঘড়ি করে ঝুমুরের ঘরে এলো। এসে দেখলো যে ঝুমুর এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে, চুলগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে। রাফি গিয়ে ঝুমুরের পাশে বসে আস্তে করে মাথাটা তুলে বালিশে শুয়ে দিল। আর ছড়ানো চুলগুলো মুখ থেকে আলতো করে সরিয়ে কানের নিচে গুঁজে দিল।
রাফি বুঝতে পারছে ঝুমুরের এমন হবার কারণ। ও কল্পনাও করতে পারছে না যে একটা মেয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য কত স্যাক্রিফাইস করতে পারে, ঠিক কতটা ভালোবাসতে প্রিয় মানুষটার জন্য এমন করা যায়। একটু ধৈর্য ধর ঝুমু, দেখবি তোর ভালোবাসা পূর্ণতা পাবে। আমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকবে। শুধুমাত্র কয়েকটা দিন অপেক্ষা কর, তারপরে আমাদের দুটি মন এক হয়ে যাবে। কোনো পূর্ণিমা রাতে তুই আর আমি এক হব, এক হবে তোর আমার ভালোবাসা। আই লাভ ইউ ঝুমুর, আই লাভ ইউ আমার পাগলিটা। রাফি আর যুবকে জাগালো না, গায়ে একটা চাদর জড়িয়ে দিয়ে নিচে চলে গেল। আর নীলা আগে থেকেই পরিবারের সবাইকে বলে রেখেছে যে ঝুমুরের মাথা ব্যথা করে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, তাকে যেন ডিস্টার্ব করা না হয়। দেখো দেখো কি কাণ্ড, না খেয়েই ঘুমিয়ে গেল মেয়েটা আমার। এমনিতে ওর শরীর এখনো অনেক দুর্বল, আমার কথা তো একেবারেই শুনতে চায় না। আসলে মেহমান, বিয়ের ডেট এসব নিয়ে ব্যস্ত থাকায় আমরা পাখিটার দিকে ভালো করে নজর দিতে পারলাম না। চিন্তা করো না ওকে, আমি আগে থেকে আমার সাথে বিরিয়ানি আর স্যান্ডউইচ খেয়েছি জোর করে, সো এখন না খেলেও কোনো সমস্যা হবে না। এই না আমার লক্ষ্মী বোনটা, খুব ভালো কাজ করেছিস। আমি আবার খারাপ কাজ কখন করলাম? তুই আসলে একটা মাথা মোটা। আমি কি তোকে এগুলো বলেছি যে তুই খারাপ কাজ করেছিস? বলো, তবে ইঙ্গিতে তো করেছো। কখনো না। ঝগড়ুটে গরু ঝগড়া করার আর কোনো উপায় খুঁজে পাস না, তাই না? আব্বু আম্মু দেখো না, তোমাদের গুণধর ছেলে আমাকে কি সব বলছে। কি শুরু করেছিস তোরা আবার? বাচ্চাদের মতো ঝগড়া করা ছাড়া আর কি কোনো কাজ নেই তোদের? আনতে করা কয়েকটা দিন পরে তোদের বিয়ে, আর তোরা কি এখন মারামারি করছিস? তোদের কাছ থেকে তোদের বাচ্চা কাছে কি শিখবে? এবার রাফি আর নীলা দুই ভাই বোনেরই জায়গা মতো লেগেছে, লজ্জায় দুটো লাল হয়ে গেছে। ওরা মনে মনে এটাই বলছে, হে ধরনী দ্বিধা হোক, শেষ পর্যন্ত কিনা সবার সামনে এরকম লজ্জা। বাকিরা সবাই হেসে উঠলো ওদের অবস্থা দেখে। মিস্টার আশরাফ ডেকে উঠলেন রাফি আর নীলাকে। নীলা, রাফি, এদিকে কাছে আসো তো। রাফি ও নীলা ওরা মিস্টার আশরাফের কাছে গেলেন। মিস্টার আশরাফ ওদের দুই পাশে বসে জড়িয়ে ধরলেন। দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে আমার কলিজার টুকরাগুলা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কয়েকদিন পরে আমার পাখি দুইটার বিয়ে। আব্বু আমি বিয়ে করবো না, আমি তোমাকে না দেখে এক মুহূর্তেও থাকতে পারবো না। মিস্টার আশরাফের চোখ ছলছল করে উঠল। তার একমাত্র আদরের মেয়ে নীলা প্রচুর ভালোবাসে ওকে, কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দেয় না। নীলাকে একবার না দেখলে ওনার পুরো দিনটা ভালো কাটে না। ঠিক তেমনি ঝুমুরও মিস্টার আলতাফের একমাত্র চোখের মনে, ওকে সেও চোখে হারায় না। রাফির সাথে ঝুমুরের বিয়ে দিতে তিনি রাজি হয়েছেন, তার প্রধান কারণ হলো বিয়ের পরে ঝুমু তার চোখের সামনেই থাকবে। আর দ্বিতীয় কারণ, রাফির চোখে তিনি ঝুমুর জন্য ভালোবাসা দেখতে পেয়েছেন। তিনি যেভাবে ঝুমুর কেয়ার করে তেমনি রাফি ওকে আগিয়ে রাখে। বড় কথা হলো না, মেয়েটা তো ওনার চোখের সামনেই থাকবে। আর যে জায়গায় রাফির দাদু বিয়ে ঠিক করেছেন সে জায়গায় কেউ আসতে পারবে না সে বিয়ে ভাঙতে, কারণ দুঃসাহস নেই। তারপরে ওরা সবাই বিয়ের কেনাকাটা নিয়ে কিছু করে আলোচনা করে যে যার রুমে চলে গেল, সবাই গুড নাইট বলে। কিন্তু রাফি গেল ঝুমুরের রুমে, গিয়ে দেখলো ঝুমুর গুটিসুটি মেরে বিড়াল ছাড়ার মতো ঘুমিয়ে আছে। রাফি অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাই তো আমার প্রাণ ভোমরা, এই মেয়েটাই তো আমার বেঁচে থাকার কারণ। আর কিছুদিন তারপরে তোকে আমি নিজের করে পাবো। আমার দেওয়া কষ্টগুলোকে তার থেকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব। তোর চোখের কোণে কখনো পানি আসতে দিব না। দুহাত দিয়ে ঝুমুরের দুই গাল ধরে ওর ঠোঁটে আলতো করে একটা কিস করে রাফিয়া রুমে চলে গেল। পরের দিন সকাল 10টার সময় ঝুমুরের ঘুম ভাঙল। 7টার দিকে নীলা একবার ডেকে গিয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ঝুমু ঘুম থেকে ওঠেন। 8:30টার দিকে তার আম্মু এসে ওকে ডেকে গিয়েছিল, কিন্তু একটু নড়াচড়া করে ফের আবার ঘুম দিয়েছে। এখন ঘুম থেকে চোখ বলতে বলতে উঠে ঘড়ির দিকে তাকাতে অবাক হয়ে গেল। ও মাই গড, আমি এতক্ষণ ঘুমিয়েছি, ফজরের নামাজটাও মিস হয়ে গেল। ঝুমু বিছানা থেকে উঠে গেল, ওর মাথাটা কেমন জানি ভার ভার লাগছে। তারপরে ধীরে ধীরে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়েছে ঝুমু। আজও কমলা রঙের কামিজ, পাজামা, পাতলা ওড়না পড়েছে। ভালো মতো চুল ঝেড়ে ধপ করে বিছানায় বসে পড়লো ঝুমু। আজকে তার কিছুই ভালো লাগছে না। দুই হাত দিয়ে চুলের মধ্যে হাত দিয়ে চুপটি করে বসে আছে। এই জীবন ঝুমুরের কাছে নরকের মতো। হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি যে আর এত কিছু সহ্য করতে পারছি না। প্রিয়জনকে হারানোর থেকে
মরে যাওয়া অনেক অনেক গুণ ভালো। এই বিরহের যন্ত্রণা আমি কি করে লাঘব করব? এমন সময় নিচ থেকে ঝুমুকে ওর আম্মু ডেকে আসলো। ঝুমু তাড়াতাড়ি করে চোখ মুছে নিল, আর সে কাউকে তার কষ্টের কথা জানতে দিবে না। ঝুমু তড়িঘড়ি করে নিচে যাচ্ছে, ওর চুলগুলো বাতাসে উঠছে আর কাঁধে বারবার বাড়ি যাচ্ছে। ঝুমুরের আম্মু খাবার টেবিল সাজাতে ব্যস্ত, রাফির সোফায় বসে বসে ফোন টিপছে, আর তুষার রাফির পাশে আঁখিকে কোলে নিয়ে বসে বসে টিভি দেখছে। আর ওর বাকি চাচিরা সহ তুষারের বউ সবাই রান্নাঘরে ব্যস্ত, কারণ এখন থেকেই একজন দুজন করে মেহমান আসতে শুরু করেছে। বিয়ে বাড়ি বলে কথা, ঝুমুর আসছে সেটা ওর আম্মু দেখতে পায় না, তাই আবারও ডাক দিল। জম্মু, জম্মু, আর ডাকতে হবে না, আমি এসে গেছি। ঝুমুরের কথা শুনে রাফি ওর দিকে ঝট করে তাকালো সিঁড়ির দিকে। ঝুমুরকে দেখার পরে রাফির হার্টবিট বেড়ে গেল। ওর মনে হচ্ছে হৃদস্পন্দন বাহির থেকে লাউড স্পিকারে শোনা যাচ্ছে। তার পাশে বসে তুষারও হয়তো শুনতে পারে। ও হাঁ করে তাকিয়ে আছে ঝুমুর দিকে। ওর হাতে থাকা ফোনটা ধপ করে কোলে পড়ে গেল পাশ থেকে তুষার। রাফির এমন রিয়াকশন দেখে মুচকি হাসলো। ও ভাই, আমার বোনের উপর নজর লেগে যাবে, এভাবে দেখিস না। তুষারের কানের কাছে গিয়ে কথা বলায় ওর ধ্যান ভাঙলো। ও হেসে তুষারের পিঠে একটা জোরে কিল বসিয়ে দিল। আমার বউকে আমি দেখবো না তো কে দেখবে? আর নজর লাগলে তো আমার নজরই লাগবে। সো তোমার চরকায় তুমি তেল দাও। ইট ভেঙে হয়েছে রে মাগু। এই যে মিস্টার চুটকো, মেয়ে কিন্তু এখনো হয়নি, হওয়ার পরে বউ রাখিস আর মন থেকে দেখিস। এই যে মিস্টার ভুটকো, বিয়ে হতে আর কতক্ষণ, তারপরে তো আমার বউই, বুঝছস? এমন সময় রাফির ফোন বেজে উঠলো। নীলাজ ফোন দিয়েছে, বাহির থেকে ওর সাথে কিছুক্ষণ কথা বলে আবার ভিতরে এসে বসলো। কে ফোন দিয়েছিল? নীলাজ ফোন দিয়েছিল, কি বলেছে? বলেছে যে আজ থেকে শপিং শুরু করতে। আন্টিরা কি বলেছে, আজ থেকে শপিং শুরু করলে আর কোনো চাপ থাকবে না। তাই আজকে আমরা শপিং এ যাব, আর ওদিক থেকে ওরা আসবে। কয়টার দিকে যাবে? 1 ঘন্টা পর 12টার দিকে। ও, তাহলে আস্তে আস্তে সবাই রেডি হয়ে নাও, পরে বেরোলে দেরি হয়ে যাবে।